আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম চ্যানেলের সাপ্তাহিক মুসলিম বিশ্বের পর্যালোচনা এবং আমাদের নিয়মিত প্রোগ্রাম সাপ্তাহিক মুসলিম বিশ্ব এই এক সপ্তাহে ঘটে যাওয়া, যদিও আমরা কয়েক সপ্তাহ বাদ দিয়ে আসছি, কিন্তু গত এক সপ্তাহে মুসলিম বিশ্বে খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেটা আমরা আজকে আলোচনা করব। আপনারা সবাই হয়তো নিউজের মাধ্যমে দেখেছেন একটি বিশেষ ঘটনা, যেটা ইতিহাসের এই প্রথম ঘটল, যেটা সরাসরি একটি দেশ ইরান আক্রমণ করেছে ইসরায়েলকে, এবং ইসরায়েলের এর আগের একটি আক্রমণের জবাব দিয়েছে ইরান। এর মধ্যে আমাদের সাথে অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে, অর্থাৎ মিডল ইস্টের মধ্যে যে সমস্ত বিশেষ করে ইসরায়েলের যে আগ্রাসন গাজা, সেটা আমাদের সাথে রয়েছে। আরও কিছু বিষয় নিয়ে আমরা আজকের মুসলিম বিশ্ব পর্যালোচনা করব। আমাদের সাথে আজকে রয়েছেন এই আলোচনা করার জন্য গেস্ট হিসাবে বিশিষ্ট সাংবাদিক জনাব আজমল খান ভাই। ধন্যবাদ আপনাকে আজকে প্রোগ্রাম আসার জন্য। ধন্যবাদ। আমরা এখন দেখতে চাই যে এই সপ্তাহে যে ঘটে যাওয়া ঘটনাগুলো, তার কিছু ফুটেজ দেখে নেব প্রথমেই, এরপরে আমরা একটির পর একটাই এইটা পর্যালোচনা করব এবং আপনাদেরকে আমাদের এই সব বিষয়ের যে সমস্ত তথ্যাবলী আমাদের গেস্টের কাছে রয়েছে, আমাদের কাছে রয়েছে, আপনাদেরকে অবহিত করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা খুশি হব আমাদের সাথে এই প্রোগ্রামে আপনাদের থাকার জন্য। ইসরায়েলের স্মরণকালের ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। হামলার পর আনন্দ উল্লাসে মেতে ওঠে তেহরানবাসী। তাদের এই বিজয় উল্লাসের এই ভিডিওগুলো এখন ঘুরছে সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যমে। একের পর এক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যদস্ত ফিলিস্তিনিদের উপর যুগের পর যুগ ধরে নির্যাতনকারী বেনিয়ামিন নেতানিয়াহু। ভয়াবহ এই হামলার পর সামরিক কর্মকর্তারা জানাচ্ছেন নানা পরিকল্পনার কথাও, অর্থাৎ ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় তাহলে সামনে অপেক্ষা করছে সমূহ বিপদ। আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান। এবার আর রাতভর ড্রোন ক্ষেপণাস্ত্র নয়, অন্য কিছু অপেক্ষা করছে তাদের জন্যে। ইরান বলছে ইসরায়েলে যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে তার সবকটি পূরণ হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি বলেছেন, ইসরায়েল যদি এই হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা নেই তেহরানের। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এমন মন্তব্য তুলে ধরা হয়েছে। শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির ভাষ্য, 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। মোহাম্মদ বাগেরি বলেন, তারা কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি, শুধুমাত্র সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। বিশেষ করে হেরমন পর্বতে ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা হয়েছে। দামেস্ক কনসুলেটে হামলায় ওই ঘাঁটি জড়িত। নেগেভ মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। সেখান থেকেই কনসুলেটে হামলা চালায় ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো। ইরানের হামলায় এই দুটি লক্ষ্যবস্তুই উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে এই সামরিক কর্মকর্তা বলেন, শনিবারের হামলার চেয়ে 10 গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম তেহরান। ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করায় শনিবার হামলা চালিয়েছিল ইরান। তবে বাগেরির সতর্কবার্তা, ইরানের এই হামলার জবাবে ইসরায়েল অনেক বড় পরিসরে হামলা চালাতে পারে। তিনি জানান, সুইজারল্যান্ড দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি বার্তাও পাঠিয়েছে তেহরান। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে নিজেদের ঘাঁটি ও সামরিক স্থাপনার মাধ্যমে জায়নবাদীদের আগ্রাসী পদক্ষেপের সঙ্গে জড়ায়, আর তা যদি প্রমাণিত হয়, তাহলে এ অঞ্চলে মার্কিন ঘাঁটি, স্থাপনা ও কর্মকর্তাদের কোনো নিরাপত্তা থাকবে না। ইসরায়েল বলছে,
2 শতাধিক কিলার ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় সীমান্তের বাইরেই প্রতিহত হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি ঘাঁটিসহ কয়েকটি জায়গায় হামলা চালাতে সক্ষম হয়েছে ইরান। সেখানকার অবকাঠামোগুলোতেও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইসরায়েল যদি চুপ না করে তার পরিণতি যে ভয়ঙ্কর সেটা এখন সময়ের অপেক্ষা মাত্র। আজমা খান ভাই, দেখলেন যে একটি গুরুত্বপূর্ণ, আমরা যে 4টি বিষয় আজকে আলোচনা করতে চাই তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে ইরানের এই হামলা। এবং আমরা এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক বলা হচ্ছে এই জন্য যে কোনো দেশ সরাসরি এইভাবে আক্রমণ করা এবং তার যে ব্যাকগ্রাউন্ড থেকে তারা আক্রমণ করেছে, যে ঘটনাগুলো ঘটেছে, এখানে আপনি ইরানের এই আক্রমণকে কোন দৃশ্যে দেখেন এবং আপনার পর্যালোচনা কি? থ্যাংক ইউ ভেরি মাচ কামরুল ভাই। আসলে আমরা একটু যদি বাক্যে আডে যাই, দেখেন ইরান যে এই হামলাটা চালিয়েছে, যে টিট ফর থ্রেট বলে একটা কথা আছে, মানে আমি আঘাত পেয়ে পাল্টা আঘাত করেছি। ইরানের যে একটা কনসুলেট অফিস দামেস্কে, ওইখানে ইসরায়েল প্রথম হামলা চালিয়েছে 1 এপ্রিল। সেখানে ওদের অনেক সিনিয়র সামরিক কর্মকর্তারা 12 জনের মতো নিহত হয়েছে। ওই সময় থেকেই ওরা বলে আসছে যে আমরা এই হামলার প্রতিবাদ করব, এই হামলার প্রতি পাল্টা হিসাবে আমরা আবার হামলা করব। অনেক বলে কয়ে প্রায় 15 দিন পর এই হামলাটা হলো। এটা আসলে মানে বিশ্বটা তো দুভাগে ভাগ হয়ে গেছে। মানে কোনো এক পক্ষ নির্যাতিত হয়েই আসছে। দেখেন আজ গাজার যে ঘটনাটা, ওরা ইসরায়েল অনবরত হামলা চালিয়ে, আমরা আসবো গাজার আলাদা তখন ওই যে মানে দুইটা পক্ষ হয়ে গেছে। একটা পক্ষটা হলো যে ইসরায়েল, মানে ইসরায়েলের বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না। আমি প্রশ্ন করি যে এই যে হামলাটা হলো, অনেকেই বলে থাকে যে এই হামলাটা হয়তো হতো না যদি সিকিউরিটি কাউন্সিল যেটা আছে জাতিসংঘের, সেখানে যখন ইরান প্রতিবাদ করে 2 এপ্রিলে যখন তার কনসুলেট অফিস দামাস্কাসে হামলা হয়, তখন সিকিউরিটি কাউন্সিলের কিন্তু স্পেশাল মিটিং হয় এবং যে মিটিংয়ে কোনো সর্বসম্মত কন্ডেমেশন যেটাকে আমরা বলি সেইটা আসে নাই। আপনি কি মনে করেন যে এই সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে এটা না আসাটা একটা দুঃখজনক, যার কারণে ইরান বলেছে যে সিকিউরিটি কাউন্সিলে যদি কন্ডেমেশন আসতো, যেটা রাশাও তার ইয়েতে বলেছে, এরপরে আবার সিকিউরিটি কাউন্সিল হয়েছে, সেই সিকিউরিটি কাউন্সিলে এই বিষয়গুলো আসছে। আপনি কি মনে করেন যে সিকিউরিটি কাউন্সিল, আপনি তো জানেন বোধ হয় সিকিউরিটি কাউন্সিলে 3টা দেশ কন্ডেম করে নাই, একটা হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল ইউকে এবং ফ্রান্স। আপনি কি মনে করেন যে সিকিউরিটি কাউন্সিলের এটা একটা ব্যর্থতা যে সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অথবা সিকিউরিটি কাউন্সিল থেকে এই প্রস্তাব না আসার কারণে ইরান এই ইয়েটা করেছে এবং ইরান সেটাও বলেছে? এটা কি আপনার কাছে কোনো ইয়ে মনে হয়? ফার্স্টটা পরাশক্তি নিয়ে যে সিকিউরিটি কাউন্সিল, ওখানেও তো বিভক্তি। এখন যদি এখান থেকে কোনো ইয়ে আসবে না, কোনো বিবৃতি আসবে না। এখন যে সিকিউরিটি কাউন্সিল এটা 5টা না, এটা 15টা বোধহয় এক্সটেন্ড করা আছে আর কি। তো ওর মধ্য থেকে অন্যান্য দেশগুলো কন্ডেম করেছে, কিন্তু 3টা দেশ সরাসরি কোনো ইয়ে করে নাই আর কি। 3টা শক্তিশালী। আপনি কি মনে করেন যে এটাও একটা কন্ট্রিবিউশন, এটাও একটা ইয়ে করেছে ইরানকে, যে ইরান এটা ইয়ে করেছে? হ্যাঁ, ওরা প্রভোগ করেছে। আচ্ছা, ওরা এটা অবশ্যই প্রভোগ করেছে, কারণ ওই সময় যদি ওরা মানে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা ভালো উদ্যোগ নেওয়া হতো, তাহলে এই গতকালকের হামলাটা হতো না। আর গতকালের হামলাটা কিন্তু এটাই শেষ না, এটা মানে মধ্যপ্রাচ্য সহ পুরো বৈশ্বিক মানে ব্যবস্থাকে, এই পলিটিক্যাল ব্যবস্থাটাকে মানে আরো রিস্টেবলাইজ করে দিচ্ছে। আমি প্রশ্ন আরেকটা আপনার কাছে এখানে, সেটা হচ্ছে যে যদি মনে করেন এটা কিন্তু প্রথম ইরান ঘোষণা দিয়ে ইরানের সয়েল থেকে আক্রমণটা করেছে। অন্যান্য সময় মনে করেন অনেক সময় হয়তো এরা বলে থাকে যে হিজবুল্লাহ আক্রমণ করলো, সেটা ইরানের প্রক্সি, অথবা হামাসকে দিয়ে প্রক্সি করেছে, অথবা হুতিকে দিয়ে প্রক্সি করেছে। কিন্তু ইরান কিন্তু এবার ক্লিয়ার কাট ডিক্লারেশন দিয়ে তার নিজস্ব সয়েল থেকে একটা দেশ থেকে আক্রমণ করেছে এবং বলেছে যে আমরা এর জবাব দিচ্ছি। যে এবং যদি এরপরে যদি
এরপরে যদি ইসরায়েল আরও আক্রমণ করে তাহলে আমরাও শক্তিশালী পাল্টা আক্রমণ আক্রমণ করব। করবে। তো এটা কি একটা তাৎপর্যপূর্ণ না যে সে পরিষ্কার ডিক্লেয়ার দিয়ে নিজের সয়েল থেকেই এটার প্রতিশোধ বা হ্যাঁ, এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। সেই সাথে এই যে মুসলিম বিষয়টা একটু মানে মুসলিম বিশ্বের কোনো একজন যে একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেটা এক হিসাবে এটারই প্রমাণ বয়ে আনে। কারণ আমরা আর কত সয়ে যাব, সবাই সয়েছে। দেখেন বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, ইরানে আরও আক্রমণ করেছে ওরা। এই যে 1 এপ্রিল এটা নতুন না, ইসরায়েল আরও বিভিন্ন আক্রমণ করেছে, কিন্তু কেউ ওদেরকে কিছু বলে না। ও কী করবে, ওদের তো আর মানে পিঠটা দেয়ালে ঠেকে গিয়েছিল, ইরানের আর কোনো উপায় ছিল না। এটা আমি মনে করি যে আমার দৃষ্টিতে ইরানের আর কোনো উপায় ছিল না হামলা করা ছাড়া। এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তাদের এই হামলাকে বাহবা দেওয়া হচ্ছে, স্বাগত জানানো হচ্ছে। দেখেন আপনি মিছিল করা হচ্ছে ওদেরকে, মানে খুশির এই হামলাটাকে ওরা খুশির বহিঃপ্রকাশ হিসেবে বিভিন্নভাবে মিছিল করছে, মিটিং করছে। এটা দ্বারা প্রমাণ হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে আজকের মুসলিম বিশ্ব, যেটা আমরা সাপ্তাহিক মুসলিম বিশ্বের পর্যালোচনা করি, এই মুসলিম বিশ্বের পর্যালোচনায় আজকে যে ঘটনা আমরা প্রধান বিষয় আলোচনা করছি, আপনারা জানেন যে ইরানের যে ঘটনাটা ঘটছে, ইরান ইসরায়েলকে যে আক্রমণ করেছে, ঠিক আক্রমণ নয়, তার যে প্রতিক্রিয়া, এর আগে যে আক্রমণটা হয়েছিল, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে, আপনাদের কোনো চিন্তা থাকলে, অথবা আমাদেরকে জানানোর কোনো তথ্য থাকলে আপনারা আমাদেরকে জানাতে পারবেন। এর জন্য ফোন নম্বর রয়েছে। আপনারা ইসলাম চ্যানেলের বাংলার এই সাপ্তাহিক মুসলিম বিশ্ব পর্যালোচনার যে কোনো ঘটনা যদি আমরা পর্যালোচনা করে থাকি, তাহলে আমাদের কাছে সরাসরি আপনারা ফোন করে সে বিষয়গুলো জানাতে পারবেন। তো আমি আসছি আপনার কাছে সর্বশেষ এই পর্বের প্রশ্নটাতে, যে ইরান যদি মনে করেন, এখন যদি মনে করা হচ্ছে কি, আপনি কি মনে করেন যে এটা শেষ বা এটা করেছে, নাকি মনে করেন যে ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট মিটিং করেছে এবং ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট মনে করে যে তারা যে কোনো সময় যে কোনো ইয়েতে আক্রমণ করবে বলে তাদের একটা নীতিগত সিদ্ধান্ত তারা বলেছে, যে নিয়েছে, কখন কীভাবে সেটা বলে নাই আর কি। আপনার কি মনে হয়, আপনার পর্যালোচনা কি? আপনি যদি বিশ্বের পুরো মানে শক্তিশালী দেশগুলোর দিকে তাকান, ওরা বলছে কি, আমেরিকা থেকে বলা হয়েছে যে পাল্টানা ইয়ে না করার জন্য, মানে আমাদের যুক্তরাজ্য থেকে, ইউকে থেকে বলা হয়েছে যে যেন পাল্টা ইয়ে না করে মাথাটা ঠান্ডা রাখার জন্য ঋষি সুনাকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। জি7 লিডার্সরা বলেছে যে আর ফার্দার এসকালেশন না করে এখন পর্যন্ত কাম থাকার জন্য একটা ইয়ে করেছে। বাট ওরা বলছে আবার ইসরায়েলকে সাহায্য করবে। ইসরায়েল না, সেটা প্রথম থেকেই বলেছে, ইসরায়েলের ডিফেন্সে তারা ইয়ে করবে। হ্যাঁ, হামলার পরেও তারা করেছেও আমেরিকার যে মানে আয়রন ডোম এবং অন্য যে সমস্ত, অর্থাৎ বলা হয়ে থাকে যে 300-এর উপরে ড্রোনস তারা ইয়ে করেছে। এর মধ্যে 200 ড্রোনস আছে, এর মধ্যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, এর মধ্যে ক্রুজ মিসাইল আছে। ইটস এ বিগ ইস্যু যে ইরান থেকে সরাসরি এগুলো হয়তো অনেকগুলোই আকাশে এগুলো ইয়ে করা হয়েছে, ইন্টারসেপ্ট ইংরেজি যেটাকে বলে, বা ইয়ে করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু কিছু কিছু কিন্তু ইয়ে করেছে, মানে অ্যাটাক করেছে। এবং যে সমস্ত ওরা বলেছে যে আমরা কোনো সাধারণ ইয়েতে করব না, মিলিটারি ইনস্টলেশন, তারপরে বিভিন্ন রকম ইয়েতে করেছে। এই জন্য এটা কিছু কিছু জায়গাতে যতটুকুনি ইয়ে করেছে, অর্থাৎ এটা তাৎপর্যপূর্ণ যে এরকম একটা ঘটনা মিডল ইস্টের ইয়েতে এখন ইরান এবং ইসরায়েলের ডাইরেক্ট কনফ্রন্টেশনের কোশ্চেনে এটা একটা বিশেষ আমার মনে হয় তাৎপর্যপূর্ণ ঘটনা। এটা কতটুকুন এসকেলেশন হবে বা কতটুকুন সামনে যাবে, অথবা কতটুকুন এটা আপাতত এই দৃষ্টিতে ডাইরেক্টলি অ্যাটাক হবে, সেটা এখনই বলা মুশকিল, যেটা ফার্দার আরও এসকেলেশন হবে কি না। জি, তবে যে জিনিসটা আমাদের মানে মুসলিম বিশ্বের মানে লিডার এবং আমাদের মুসলিম বিশ্বের যারা মানে এটা নিয়ে খুব আশাবাদী, যে মূলত আমরা মুসলিম বিশ্বের একজন প্রতিনিধি হয়ে একটু নয় প্রতিবাদ করতে শিখলাম, প্রতিবাদটা শুরু হলো। আপনি কামরুল ভাই দেখেন, আমরা কতভাবে আমরা নির্যাতিত হচ্ছি, কিন্তু আমরা প্রতিবাদ কি কেউ করতে পারতেছি? করি না কেন? আমাদের মানে মেইন প্রবলেম হলো আমাদের ঐক্যের প্রবলেম। আমরা কেউ কাউকে সাপোর্ট করি না। এই যে ইরান হামলা করছে, আমি কয়টা মুসলিম দেশ ওদেরকে মানে সাধুবাদ জানাইছে অফিসিয়ালি কিন্তু কেউ জানায় না। এই যে আমাদের অনৈক্যতা, এই অনৈক্যতার জন্যই আজ আমরা বিভিন্নভাবে মার খাচ্ছি এবং মার খেয়েই যাচ্ছি, এবং দিন দিন এভাবে আর হবেই। আপনি বলছেন গাজার ব্যাপারটা পরে আসলে ওই সময়ে বলা যাবে, কিন্তু এটা আর চলতে দেওয়া যায় না। আমি মনে করি ইরানের এই সাহসী পদক্ষেপ অবশ্যই সাধুবাদ পাওয়া উচিত। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ইরাকের জনগণ যে রাস্তায় নেমে এসছে,
এবং তারা তাদের সরকারের প্রশংসা করেছে যে তারা ইসরায়েলের জবাব দিয়েছে বা ইসরায়েলের এই তাদের যে কনসুলেটে হামলা এবং আরও কিছু ঘটনা যার আগে ঘটেছে, এর আগে ইরান এইভাবে জবাব দেয় নাই, ইরান যেহেতু এইভাবে জবাব দিয়েছে সেজন্য জনগণ খুশি হয়ে রাস্তায় নেমে এসছে। আপনি এটাকে মনে করেন যে ইরান জনগণের রাইট, মানে ইরান জনগণ রাইটলি এটা প্রতিবাদ করেছে? হ্যাঁ, এটা একটা আরেকটা রেভুলেশনের স্টার্ট বলা যেতে পারে। মানে আমরা মানে আর যেন আর মার খেতে না হয়, সেই এখন ইসরায়েল বা যে কোনো দেশ বুঝবে যে আমরা আর মানে অন্যায়ভাবে যেন কাউকে আর কোনো আঘাত করা না হয়, অন্তত এই জিনিসটা বুঝবে। এই যে ইসরায়েল থেকে বলা হয়েছে যে ওদের কোনো ক্ষতি হয়নি, ওরা একটু এটা হয়তো আমার মনে হয় খুব একটা সত্য নিউজ না। সত্য নিউজ হলো ওদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানে ইরান বলছে ওরা আশানুরূপ, মানে আশার চেয়ে বেশি সাকসেসফুল। আমরা কি বল, আমরা ওরা হয়তো মানে যা ক্ষয়ক্ষতি বা এগুলো লুকিয়ে রাখতেছে, এটাই স্বাভাবিক, যুদ্ধের ক্ষেত্রে এটা এভাবে রাখা হয়। কিন্তু আমি মনে করি ইরান আপাতত দৃষ্টিতে সফল। আপনি মনে করেন? হ্যাঁ, আরেকটা জিনিস এখানে আসছে, সেটা হলো যে বলা হয়েছে যে এটা ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে কিংবা ইউকের পক্ষ থেকেও সাপোর্ট করে বলা হয়েছে যে সব মিসাইলগুলোই বা সব ড্রোনসগুলোই ডাইরেক্টলি ইরান থেকে আসে নাই। কিছু কিছু ড্রোন ওদের ভাষায় ইরাক থেকে এসছে, কিছু কিছু ইয়েমেন থেকে এসছে, এরকম একটা মানে আরও কোনো কোনো দেশ থেকে এই ড্রোনস আসছে বলে এরা মনে করে। আপনি কি মনে করেন এটাও হতে পারে যে ইরানের ড্রোনস অন্য অন্য জায়গা থেকেও আসছে? আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না, কারণ ওরা তো বলে কয়েই দিছে যে আমাদের জায়গায়, এবং রেডি হয়। দেখেন আপনি 2 দিন আগে থেকেই আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো জেনে ফেলেছে, ওরা আগে থেকেই ঘোষণা দিচ্ছে যে শীঘ্রই ওরা হামলা করে ফেলবে, একদিনের ভিতরে ওরা হামলা করে ফেলবে। ওটা জানলো কেমনে? ওটা আমেরিকার কোনোভাবে ওদের কোনো গোয়েন্দারা জেনে ফেলেছে আগে থেকে যে এটা হামলা হবে। সুতরাং সেটা তেহরান কিন্তু বলেই দিয়েছে যে আমরা করতেছি, অতএব অন্য জায়গা থেকে করার তো ইয়ে নাই। না, এটা অন্যকে ফাঁসানোর জন্য হয়তো একটা ওদের ইয়ে হতে পারে। আরেকটা টার্ম যে এখন পাল্টা হিসেবে যদি ওরা অন্য কোনো দেশকে হামলা করতে চায়, সেই হামলার জন্য এই নামটা অ্যাড করছে আর কি ওরা। এটা একটা রিউমার আমি মনে করি আর কি। এই হামলা তাহলে আপনার দৃষ্টিতে এখন মনে হয় যদি এই হামলা এসকেলেশনের ক্ষেত্রে, অর্থাৎ মিডল ইস্টে যে আমরা যে ভোলাটাইল সিচুয়েশন এখন দেখছি, সেখানে ফার্দার যদি ইসরায়েল কোনো ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে আপনার কি মনে হয় যে এটা আপাতত এরকম হয়তো আপাতত ইয়ে হতে পারে, যেটা ফিরে আসবে হোয়াট হ্যাপেনিং ইন গাজা অ্যাট দ্য মোমেন্ট, সেই দিকে আবার চলে যাবে? এটা আপাতত হয়তো এরকম মনে হয়, নাকি মনে হয় যে ইসরায়েল যেরকম ইসরায়েল এটাকে ফার্দার এসকেলেশনের দিকে নিতে পারে, যেটা গুরুত্বপূর্ণ হিসেবে সবার কাছে আসতেছে, সে যে গাজা ইস্যুকে ইয়ে করার জন্য সে আরও 2-1 জায়গায় ফার্দার ইয়ে করতে পারে বলে আপনি কি মনে করেন? আমার মনে হয় ওরা আর ফার্দার এসকেলেশনে যাবে না। কারণ ওদের যে দাতা সংস্থা, ওদেরকে যারা পরিচালনা করে, ইসরায়েলকে যারা পরিচালনা করে স্পেশালি, ওদের মনে হয় না মানে ফার্দার পাল্টা হামলার কোনো সাপোর্ট আছে। যদিও ওরা ডিসিশন নিয়েছে, যদি ওদের কথা মানে ইয়ে করে ও রাখে, তাইলে পাল্টা হামলা হবে না, এটা আমি মনে করি আর কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের প্রথম ক্লিপ, যেটা আমরা ইরান এবং ইসরায়েলের এই গুরুত্বপূর্ণ ঘটনা এবং ঐতিহাসিক ঘটনা, যে ঘটনা আগে ঘটে নাই, সেটার ব্যাপারে আমরা আমাদের গেস্টের কাছ থেকে পর্যবেক্ষণ শুনলাম। আমরা ইরানের আরেকটা ডকুমেন্টারি দেখে নেব এবং তারপরে আমরা আমাদের সেকেন্ড ঘটনাকে বিশ্লেষণ করব। আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান, মতামত দিতে চান, মন্তব্য করতে চান, তাহলে সুযোগ রয়েছে আমাদের এই সাপ্তাহিক মুসলিম বিশ্বের প্রোগ্রামে আপনাদের মতামত দেওয়ার। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ডকুমেন্টারিতে। ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলা, মধ্যপ্রাচ্যের দেশগুলো সতর্ক। জর্ডান, ইরাক, মিশর, লেবানন, সৌদি আরব কার পাশে থাকবে? ইরানকে সমর্থন দেবে নাকি ইসরায়েলের হাত ধরবে? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে মিশর ও জর্ডান। ইরান ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর ফের খুলে দিয়েছে জর্ডান, ইরাক এবং লেবানন। জর্ডানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে প্রায় 12 ঘন্টা বন্ধ থাকার পর দেশটি বিমান চলাচল পুনরায় শুরু করেছে। ইসরায়েলে ইরানের হামলার কারণে জর্ডানের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর নির্ধারিত সময়ের চেয়ে 3 ঘন্টারও বেশি আগে ফের খুলে দেওয়া হয়েছে। ইরাকের অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে তারাও এখন নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি এবং ভিডিওগুলোতে জর্ডানের ওপর অনেক উড়ন্ত বস্তু দেখা গেছে। দেখা যাচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জর্ডানের রাজধানী আম্মান এবং সিরিয়া ও ইসরায়েলের সীমান্তে উত্তর পশ্চিমাঞ্চলে গুলি করছে। রোববার মন্ত্রিসভার বৈঠকের পর জর্ডান সরকার আত্মসংযমের আহ্বান জানিয়েছে। সরকার আরও বলেছে যে জর্ডান রোববার রাতে কিছু উড়ন্ত বস্তু মোকাবেলা করেছে এবং সেগুলোকে গুলি করে ভূপাতিত করেছে। দুটি আঞ্চলিক নিরাপত্তা সূত্র জানিয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত জর্ডান তার ভূখণ্ড লঙ্ঘন করে এমন যে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করেছে। এদিকে ইরান ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রোববার মিশরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় ছিল, জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। আল কাহেরা নিউজ শনিবার গভীর রাতে এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বলেছে একটি ক্রাইসিস সেল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ঘণ্টার পর ঘণ্টা প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির কাছে প্রতিবেদন জমা দিচ্ছে। মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই ঘটনাটি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। একটি বিবৃতিতে জানিয়েছে মিশর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার জন্য এই সংঘর্ষে জড়িত সব পক্ষের সাথে সরাসরি যোগাযোগ করছে। 2023 সালের অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কায়রো ইসরায়েলের সাথে তার সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি দেখানোর মাধ্যমে একটি সূক্ষ্ম আঁটসাঁট পথ মেনে চলার চেষ্টা করেছে। এদিকে সৌদি আরব মধ্যপ্রাচ্যে দেখলাম আমরা দ্বিতীয় ডকুমেন্টারিটা মূলত যেটা শো করেছে আমাদের সামনে, আমরা ওই যে ইরানের ঘটনাকে আমরা বললাম, তার যে পারিপার্শ্বিক অবস্থাটা ওই রাতে, পারিপার্শ্বিক মানে বুঝাচ্ছি যে মিডল ইস্টের অন্যান্য কান্ট্রি, জর্ডান, ইজিপ্ট, তারপরে সিরিয়া, লেবানন, অন্যান্য কান্ট্রি যে একেবারে একটা কী পরিস্থিতি ছিল। এবং শনিবারের রাতে যদি আপনি আল জাজিরা বা অন্য কোনো মিডিয়ায় দেখে থাকেন তাহলে দেখবেন যে একেবারে পুরোপুরি মানে যুদ্ধের অবস্থা হলে যা হয়, যেমন জর্ডান তার আকাশসীমা টোটালি ক্লোজ করে দিয়েছে, ইরাক দিয়েছে, অনেকেই আর কি। তো এই পারিপার্শ্বিক যে অবস্থা, যুদ্ধ মানে বড় ধরনের কিছু হতে যাচ্ছে, এই ধরনের যে এটা একটা ইরানের সফলতা আর কি, যেটা আমরা বলে থাকি যে ইরান একদম পরিপূর্ণভাবে পারিপার্শ্বিক। তো এই যে পারিপার্শ্বিক অবস্থাটা যে যুদ্ধের সাজ রব, এটা কি আপনি মনে করেন যে ইরান যে বলে কয়ে করেছে তার কারণে এটা ইয়ে আছে, মানে এটা ব্যাপারে আপনার কমেন্টস কি, যে এটা পুরোটাই পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আপনি দেখছেন ইজিপ্টকে আনা হয়েছে? হ্যাঁ, আসলে মানে একটা আলোড়ন সৃষ্টি করে ফেলেছে আর কি। এটাই ইরান মানে আগে ঘোষণা দেওয়ায় এটাই হয়েছে, ঠিক আছে, আপনার কথাই ঘোষণা দেওয়ায় এই জিনিসটা হয়েছে। বাট কিছু দেশ মনে হয় সবাই ইরানকে সহযোগিতা করেনি এই জায়গায়। আমরা যতটুকু জর্ডান যে এগুলা ধ্বংস করছে, জর্ডান যদি ধ্বংস না করতো এগুলো হয়তো তেল আবিবেই যেত, ওরা ওটা আটকে ফেলছে। মানে বিভিন্ন জায়গায় শোনা গেছে যেটা, যে জর্ডান হয়তো মানে তেহরানের পাশে ছিল না। আপনার কি মনে হয়, জর্ডান কি ছিল? না, জর্ডান হয়তো বা ডাইরেক্টলি তেহরানের পাশে ছিল এ কথা বলা যাবে না, এটা বলার সুযোগ নাই, কারণ জর্ডান তার আকাশে অনেক কিছু কি জর্ডান আগেই বলেছে যে তারা এখানে ইয়ে করবে। আর ওইভাবে ডাইরেক্টলি বোধহয় ওইভাবে থাকার সুযোগ জর্ডানের জন্য বা ইজিপ্টের জন্য অন্য কান্ট্রির জন্য বোধহয় এতটা সহজ নয়। মিডল ইস্টের যে ঘটনা এখন আমরা লক্ষ্য করছি ভৌগোলিক অবস্থানের কারণে, যে তারা অত সহজে কোনো দেশকে ওইভাবে সাপোর্ট করে, যেমন অনেকেই বলতেছে ইরানের পক্ষে কারা কারা আছে, অথবা মানে ইসরায়েলের পক্ষে, ঠিক ওইভাবে বোধহয় এই যুদ্ধের বা এই ঘটনা বা এই একদিনের এই ঘটনাটাকে ওইভাবে দেখার সুযোগ কম। যেমন ইরান পরিষ্কার বলেছে কে আমার সাথে আসে না আসে আমি ইয়ে করি না, আমার দেশের উপর আক্রমণ হয়েছে, সিরিয়াতে ইয়ে হয়েছে, আমি এটার প্রতিশোধ নেব বা আমি এটার উপর হামলা করবো। এই জন্য ওইভাবে ঠিক আমরা দেখছি না যে কে কার উপরে বা কার পক্ষে কে ছিল, যেহেতু ওইটা ওইভাবে কন্টিনিউ হয় নাই। কিন্তু পারিপার্শ্বিক অবস্থাটা যে একটা পরিপূর্ণ মানে ইয়ে অবস্থা ছিল, এইটা আপনি লক্ষ্য করেছেন কিনা, যে এই ঘটনাটাকে খুব কেউ হালকাভাবে দেখে নাই? না, কেউ হালকাভাবে। কারণ হচ্ছে একটা কারণ আপনাকে মনে করতে হবে যে ইরানের কিন্তু ড্রোন, যেটা আপনি জানেন কিনা জানি না, যে রাশিয়া যে ইউক্রেনে যে ড্রোনস অ্যাটাক করতেছে তার বেশিরভাগই কিন্তু ইরান থেকে কেনা। এটা ইন্টারেস্টিং কিন্তু একটা পয়েন্ট আছে এখানে। হ্যাঁ, ইরান থেকে ড্রোনস কিনা, কারণ ইরান ড্রোনসে অনেক অ্যাডভান্স, যার কারণে জেলেনস্কি বলেছে যে রাশিয়া যে ড্রোনস, পরিষ্কার বলেছে সব ইরানি ড্রোন, যেটা ইসরায়েল সিকিউরিটি কাউন্সিলেও এই প্রশ্নটা তুলেছে।
তো আমরা থ্যাংক ইউ, আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করলাম এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের সাথেই থাকবেন, আরও অনেক বিষয় নিয়ে আমরা ব্রেকের পরে আলোচনা করব এবং আপনারা আপনাদের মতামত দিতে পারবেন এবং যে কোনো বিষয়ে আপনাদের মন্তব্য মতামত দেওয়ার অধিকার হলো। আমরা একটা ছোট্ট ব্রেকে চলে যাচ্ছি, ব্রেকের পরে আবার আপনাদের সামনে ফিরে আসবো। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা আবার ফিরে আসছি সাপ্তাহিক মুসলিম বিশ্ব ইসলাম চ্যানেলের নিয়মিত প্রোগ্রাম। এই সাপ্তাহিক মুসলিম বিশ্বের যে দুটি বিষয় আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, যে ঘটনাটা আমাদের ইতিহাসের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এরপরে আমরা আসব আজকের যে নিয়মিত ঘটে যাওয়া, যেটা আপনারা গত 7ই অক্টোবর থেকে লক্ষ্য করেছেন, গাজা এবং প্যালেস্টাইনকে নিয়ে যে ইস্যুগুলো আমাদের সামনে আসছে সেই ইস্যুতে আমরা আজকে আলোচনা করব। এবং আরও একটি বিষয় আছে যেটা আমরা অনেকেই হয়তো জানি না, এটা একটু গাজার বাইরে, মুসলিম বিশ্বের অন্যতম একটি ঘটনা ঘটেছে। বাংলাদেশ অন্যতম মুসলিম বিশ্বের একটি কান্ট্রি, সেখানে তাদের জাহাজের যে অনেকগুলো নাবিককে ওখানে যারা ইয়ে করেছিল, তারা মোজাম্বিক থেকে আসার পথে, এই দুটি ঘটনা আমাদের এই আজকের সেকেন্ড পর্বে থাকবে। তো আপনারা সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এখন টেলিভিশন খুলেছেন, যারা এখন শুনছেন ইসলাম চ্যানেলের এই নিয়মিত সাপ্তাহিক মুসলিম বিশ্ব, আপনারা যে কোনো মতামত, যে কোনো মন্তব্য, যে কোনো বিষয়ে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন। আমরা চলে যাচ্ছি আজকের দ্বিতীয় পর্বে। আমাদের যে দুটি ঘটনা, যে দুটি ডকুমেন্টারি আমরা দেখব এবং আমাদের সাথে আলোচক হিসেবে আছেন আজমল খান, যিনি আমাদের এই বিষয়গুলোতে এনলাইটমেন্ট করবেন, আলোচনা করবেন। আমাদের প্রথম আজকের ডকুমেন্টারিতে চলে যাচ্ছি, গাজায় কি ঘটছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরতা রুখতে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় যখন জোর তৎপরতা চালাচ্ছে, এমন সময়ই সংঘাত উস্কে দিচ্ছে ইসরায়েল। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার পরিবারের সদস্যদের টার্গেট করার পর এবার হঠাৎ করেই উপত্যকা জুড়ে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। বৃহস্পতিবার গাজা সিটি মার্কেটে বোমা বর্ষণ করে ইসরায়েলি সেনারা। হামলার পাশাপাশি ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত করতেও সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিভিন্ন সংস্থার কর্মীদের টার্গেট করে হামলা অব্যাহত রেখেছে তারা। খাবারের অভাবে উত্তরাঞ্চলে এরই মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানান ইউএসএইডের পরিচালক সামান্তা পাওয়ার। এই প্রথম কোনো মার্কিন কর্মকর্তা অঞ্চলটিতে দুর্ভিক্ষের বিষয়টি স্বীকার করলেন। উত্তরাঞ্চলে পর্যাপ্ত খাবার এবং সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে না বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে খাবারের অভাবে আসন্ন দিনে বিপুল প্রাণহানি এড়াতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানাচ্ছেন বিশ্লেষকরা। সাপ্তাহিক মুসলিম বিশ্বের আমাদের যে তৃতীয় ঘটনা, যেটা আজকে আমরা আলোচনা করছি, আমরা এই ঘটনাটিতে আমরা দেখতে পাচ্ছি যে গাজাতে যে 7ই অক্টোবরের পরে আজ পর্যন্ত ঘটে যাওয়া অবস্থা এবং এখন যে বিষয়টা আমাদের সামনে আসছে, এটা একটু আমরা ডিটেলস আলোচনা করতে চাই। যেহেতু যুদ্ধ তো একরকম হচ্ছে, আমরা জানি যুদ্ধের যেহেতু যুদ্ধবিরতি হয় নাই, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে যে এখানে যে বারবার করে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে যেখানে চরম একটা দুর্ভিক্ষ অবস্থা হতে পারে। কারণ যে এইড যাওয়ার কথা আমরা দেখেছি, যে যুদ্ধের আগে যে এইড যেত তার খুবই ফ্র্যাকশন অফ এইড সেখানে যাচ্ছে। আমরা দেখেছি অন্যান্য দেশের পক্ষ থেকে বারবার, বিশেষ করে যারা এই সাহায্য সংস্থা যেগুলো, আমরা ইউএনের যে দেখেছি, এরপরে ওয়ার্ল্ড কিচেনের যে ঘটনা দেখলাম, যেখানে মানে সাহায্য পৌঁছানো এবং সাহায্য এই মানুষগুলো না খেয়ে মারা যেতে পারে, হাঙ্গার, এবং ইউএসএইডের লোকেরাও বলতেছে যে এখানে মানুষ না খেয়ে মারা যেতে পারে। এবং এই ক্ষেত্রে ইসরায়েলের মুখের কথা বা আমরা যারা দেখেছি যে আমেরিকান প্রেসিডেন্ট পর্যন্ত বারবার এই বিষয়টা তুলে ধরেছেন। কিন্তু আসলে কি কিছু হচ্ছে, বা আসলে কি এই যে আমরা যে দুর্ভিক্ষের কথা বলতেছি, এই দুর্ভিক্ষ কি আসলেই আসছে নাকি এগুলো সব এমনি আমরা বলতেছি? এ ব্যাপারে আপনার অভিমত কি? থ্যাংক ইউ কামরুল ভাই। আসলে
এ ব্যাপারে যাই আমরা সোশ্যাল মাধ্যমে শুনতে পাচ্ছি, আমরা নিউজে দেখতে পাচ্ছি, আমি মনে করি পুরোপুরি সব 100% সত্য। মানে একটা অক্টোবর থেকে হিসাব করেন কয়টা মাস গেছে, এই ওদের খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবার ভাই ত্রাণ যেতে দিচ্ছে না, গুনে গুনে দিচ্ছে, এইটা ওই 3টা যাবে তারপর বন্ধ, 5টা যাবে তারপর বন্ধ, কিন্তু এখানে হাজার হাজার মানুষ। আমরা এও দেখছি এই পবিত্র রমজান মাস কি রমজান মাসে ওরা ঘাস দিয়ে ইফতার করছে, আমরা যোগাযোগ মাধ্যমে দেখছি। এখানে দুর্ভিক্ষ হচ্ছে কি, দুর্ভিক্ষ অলরেডি আমি মনে করি হয়েই গেছে, কারণ ওরা অনেক এখন খাবার পাবে বা কোথায়, খাবার পাওয়ার তো কোনো ব্যবস্থা নেই। কারণ মানে ওদের একটাই, আপনি ভৌগোলিক অবস্থানটা তো নিশ্চয়ই আপনি আমার চেয়ে ভালো জানেন, এমন এক করিডোরের মতো দিয়ে ওদের গিয়ে ঢুকতে হয়, ওই করিডোরের কন্ট্রোলটা আবার ইসরায়েলের হাতে। ওরা যখন চাইবে তাকে দেবে, জয়টা গাড়ি চাইবে তাকে দেবে। মানে গাজা একটা পুরোপুরি স্বাধীন অঞ্চল, কিন্তু ওই অঞ্চলে কেউ ঢুকতে হলে ওদের আইডি দেখাতে হয় ওই ইসরায়েলের আর্মিদেরকে, আইডি দেখে তারপর ওরা ঢুকার পারমিশন দিলে ঢুকবে। ত্রাণবাহী তো এগুলা নিউজগুলাতে আসছে, বিবিসিতে আসছে, আল জাজিরায় আসছে, সবাই স্বীকার করে নিচ্ছে যে ত্রাণ দিচ্ছে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে আজকে যখন এই ইরানের হামলার পর আমাদের ব্রিটিশ ফরেন মিনিস্টার ডেভিড ক্যামেরন বলছেন যে আমরা এই দিকে নজর না দিয়ে আমরা নজর দেব যে গাজায় যেন ত্রাণ সামগ্রী ঠিক মতো পৌঁছে। এটা মানে কি, ওরা বুঝতে পারছে ওদিকে সামথিং হয়ে যাচ্ছে, তার চেয়ে বরং আমরা ওই যেদিকে আমরা আটকে রাখছি ওদিকটা একটু ঢিলা দেই। আপনাকে একটু করি, সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে যুদ্ধবিরতি না হলে আসলেই কোনো ত্রাণ বিতরণের যে পদ্ধতি সিস্টেম এগুলো ইমপ্রুভও করবে না, আর এই যে ম্যাল নিউট্রিশন থেকে শুরু করে যে পুরো হাঙ্গার এবং পুরো যে এখানে দুর্ভিক্ষ আসবে এটার কোনো উন্নতি হবে না যদি এইখানে যুদ্ধবিরতি না হয়। কিন্তু অনেকে মনে করে যে যুদ্ধবিরতি না হলেও, কারণ যুদ্ধবিরতি তো আমরা দেখতেছি গত 6 মাস চলে গেছে কিন্তু, এবং যুদ্ধবিরতি একটু কঠিনই এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অ্যাগ্রিমেন্টে আসছে বলে আমাদের কাছে জানা নেই। কিন্তু যুদ্ধবিরতি না হলেও যে এইখানে কি ত্রাণ পৌঁছানো এবং মানুষের এই কঠিন পরিস্থিতিতে কি ইসরায়েল বা আমেরিকা যে বলতেছে ইসরায়েলকে বারবার যে এখানে ত্রাণ খুলে দাও বা খুলে দাও, এই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে যুদ্ধবিরতি না হলেও এখানে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যদি অন্যান্য কান্ট্রি থেকে ত্রাণ ইসরায়েলকে বাধ্য করা হয় বা ইসরায়েলকে বাধ্য করা সম্ভব কিনা? যে আমেরিকা মনে করেন উপর থেকে ত্রাণ ফেলেছে, কিন্তু সেটা খুব কার্যকরী হয়েছে বলে আমরা জানি না, প্রচুর মানুষও মারা গেছে ওখানে যে উপর থেকে ওই ত্রাণ নিতে গিয়ে। তো এটা কি আপনি মনে করেন যুদ্ধবিরতি ছাড়াও ওখানে আসলে ত্রাণ ম্যানেজমেন্ট বা ত্রাণ বিতরণ করে এই দুর্ভিক্ষ করানো সম্ভব? এটা আসলে সম্ভব। দেখেন কামরুল ভাই, এই যে ইউক্রেনের যুদ্ধ হলো, ইউক্রেনের যুদ্ধের সময় ওই যে কোনো এক তাদের মনে কোন একটা শস্য ছিল, তাদের ওই শস্যটা দিয়ে ওয়ার্ল্ডের অনেক জায়গার খাবার হয়ে যেত, ওদের ইয়েটা শস্যের ওই সময় ওই যে তুরস্ক মধ্যস্থতা করে ওই ফসলটাকে এক্সপোর্ট করার ব্যবস্থা করে দিয়েছে। এটা তো অবশ্যই জানি একটা ইয়ে থেকে দেওয়া হয়েছিল, কেন এটা হিউম্যানিটির ব্যাপার ছিল। এখন দেখেন এই যে গাজায় এই ঘটনা ঘটছে, আমরা এই জিনিসটা যদি গাজায় ঠিক করা যায় যে ওদের খাবারের ব্যবস্থা করা হোক, ওরা তো সাধারণ মানুষকে, ওরা যে হামলা করার উদ্দেশ্য কি, ওই ইয়েকে ওই ওরা তো তালেবানকে মারবে, এরকম ওদের যে হামাসকে মারবে। তো হামাসকে মারতে হলে হামাস তো সবাই না, এখানে সাধারণ মানুষ আছে, ওদেরকে তো ওরা বলছে না যে ওদেরকে আমরা মারবো, ওদেরকে মানে বাঁচার কথা বলতেছে যে ওদেরকে আমরা কোনো হামলা করি না, হয়তো অ্যাক্সিডেন্টলি ঘটে যায়, কোনো শিকার করে, তো ওরা বাঁচবে কেমনে? এটা ইসরায়েলি জবাব দেওয়া উচিত, ওরা বাঁচবে কেমনে? ওদের তো খাদ্য মৌলিক যে জিনিস ওদের খাবার, এই খাবারটা যদি ওরা না পায় তাহলে বাঁচবে কেমনে? তো ওরা যদি বলে যে ওদেরকে না খাই যে মেরে ফেলি, এটা যদি স্বীকার করে তাইলে তো আর কোনো কথা নেই। যদি এটা না বলে তাহলে খাবারের ব্যবস্থার জন্য ওরা করে দেয়, এটা তো আসলে ওই জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া উচিত ছিল আমি মনে করি এই ব্যাপারটা। হ্যাঁ, জাতিসংঘের ত্রাণ বা অন্যান্য মধ্যস্থতাকারী সংস্থাগুলো বারবার তাদের ফেইলিওরের কথা বলেছে। তারাও যারা যেটা বলতে চেয়েছে যে ইসরায়েল আসলে যা বলতেছে তা করছে না, তারা বলতেছে যে ট্রাককে অ্যালাউ করতেছে, কিন্তু দেখা গেছে যে এক একটা ট্রাক হাফ লোডেড আর হাফ এমটি, যেটা প্রশ্ন আসছে
তারপরে অন্যান্য ক্ষেত্রেও ইসরায়েল বলতেছে যে তারা এনাফ ত্রাণ দেওয়ার ব্যাপারে করবে, কিন্তু তারা আসলে করতেছে না। এবং অনেকেই জন্য মনে করেন যে কোনো যুদ্ধবিরতি যখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যখন কথা হয়েছে, তারা যে বলেছে ত্রাণ বিতরণ, কিন্তু অনেকেই মনে করেন যে আসলে যুদ্ধবিরতি যদি না হয়, এইভাবে ডিসক্রিমিনেটলি যদি সবাইকে, যেমন আমরা দেখেছি যে ইসমাইল হানিয়ার ফ্যামিলি বোধহয় ইয়ে থেকে যাচ্ছিল, সবাইকে নির্বিচারে যে রাস্তাঘাটে সব জায়গায় যেভাবে ইসরায়েল আক্রমণ করতেছে, এই আক্রমণের মধ্যে কিভাবে আসলে ত্রাণ পৌঁছবে সেটা একটা বিরাট প্রশ্ন। যে যুদ্ধবিরতি ছাড়া ত্রাণ পৌঁছানো আসলেই কি সম্ভব? আসলে মানবিক একটা বিপর্যয় ঠেকাতে হলে আপনার যুদ্ধবিরতির আপাতত আর কোনো বিকল্প নাই। যে কোনো উপায়ে একটা যুদ্ধবিরতি দরকার, কারণ এখানে শিশু আছে, মহিলারা আছে। শুধু যে হামাস, এখানে হামাস তো কয়জন, হামাস তো ওরা মেরেই ফেলছে হয়তো। এই এদেরকে বাঁচানো দরকার না, এদেরকে আমাদের বিশ্ব ব্যবস্থার, বিশ্বর মুরলদের উচিত ওদেরকে বাঁচানো। থ্যাংক ইউ। আমরা আসলে আলোচনা করলাম এতক্ষণে গাজার যে সর্বশেষ পরিস্থিতি, বিশেষ করে যে দুর্ভিক্ষের পদধ্বনি বলা যায় সর্বমহল থেকে বলা হচ্ছে, সেই বিষয়টা আমরা আলোচনা করলাম। এবং এই দুর্ভিক্ষ ঠেকানোর জন্য যুদ্ধবিরতি ছাড়া অন্য কোনো উপায়ে এই দুর্ভিক্ষের ম্যানেজমেন্ট হতে পারে কিনা সে বিষয়ে আমরা আলোচনা করেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে এইসব বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা মন্তব্য করতে পারেন, অথবা কোনো কমেন্ট্রি থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চলে যাচ্ছি আজকের সর্বশেষ যে ঘটনাটি, সেটা একটু এইসব ইরান এবং গাজার বাইরের একটি ঘটনা। এটিও মুসলিম বিশ্বের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এবং অনেকটাই এটা যদিও কমপ্লিটলি ডিফারেন্ট ঘটনা, কিন্তু সুন্দর একটা শিক্ষণীয় বিষয় রয়েছে এই ঘটনাগুলোর মধ্যে। এটি হচ্ছে একটি পাইরেট শিপ, যেটা আমাদের খুব মানে বাংলাদেশের একটা শিপ যেটা মোজাম্বিক থেকে আসছিল। সেই শিপে কি ঘটেছে আমরা এবার আমাদের ডকুমেন্টারিতে দেখে নেই, এরপর আমরা আসবো আমাদের গেস্টের কাছে এটা পর্যালোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গেল 12 মার্চ জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। 23 নাবিক সহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি ছিনতাই করে নিয়ে যায় সোমালিয়ার জলদস্যুরা। অস্ত্রের মুখে জিম্মি করে জাহাজটি সোমালিয়া উপকূলে নেয়ার পর বারবার অবস্থান পরিবর্তন করা হয়। 9 দিনের মাথায় মুক্তিপণের জন্য দস্যুরা মালিকপক্ষ KSRM গ্রুপের সঙ্গে যোগাযোগ করে। চলতে থাকে দর কষাকষি। সামনে আসে জাহাজের নিরাপত্তার বিষয়টি। অবশেষে সমঝোতায় আসে দুপক্ষ। 32 দিন পর জিম্মি দশা থেকে মুক্তি পান জাহাজের 23 নাবিক। রোববার রাতে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়। জাহাজটি মুক্তির পর দস্যুদের টাকা দেওয়ার একটি ভিডিও আসে গণমাধ্যমে। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি মালিক পক্ষ। সবাই সুস্থ আছেন, 23 জনই ভালো আছেন, বেঁচে আছেন, এটা আমরা জানতাম। তারপরও আমাদের জাহাজটা ওরা নামার আগে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রতিটা ক্রুর ইন্ডিভিজুয়ালি কে কেমন আছে ওইটার একটা ভিডিও নিয়েছি। আন্তর্জাতিক চাপে দস্যুরা জাহাজটি ছেড়ে দিতে বাধ্য হয় বলে দাবি নৌ প্রতিমন্ত্রীর। অর্থনৈতিক মুক্তি বিষয়টি আমাদের কাছে এরকম তথ্য নাই। আমরা যেটা করেছি, আমরা আন্তর্জাতিক মেরিটাইম যেসব উইংগুলো আছে তাদের কাজে লাগিয়েছি। সমুদ্র পথ যারা নিরাপত্তা দেয়, বিশেষ করে ইউরোপিয়ান নেভাল ফোর্স, ভারতীয় নেভি এবং সোমালিয়ান, যেটা বলেছি সোমালিয়ান পুলিশ, তারা কিন্তু বিরাট চাপ তৈরি করেছিল। এর আগে 2010 সালে KSRM গ্রুপের আরেকটি জাহাজ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। 100 দিনের মাথায় মুক্তিপণ দিয়ে যা ছাড়া পায়। দেখলেন আমাদের আজকের সর্বশেষ ঘটনা, এবং এটা তাৎপর্যপূর্ণ ঘটনা, যেহেতু আমরা বাংলাদেশি এবং বাংলাদেশ একটা পপুলাস মুসলিম কান্ট্রি, ওয়ান অফ দ্য পপুলাস মুসলিম কান্ট্রি। আপনি জানেন প্রায় বাংলা ভাষাভাষী লোক 300 মিলিয়ন বাংলা ভাষাভাষী মুসলমান, যেটা আরব বিশ্বের আরব মুসলমানদের পরেই পপুলেশনের দিক দিয়ে। তো তাদের এই ঘটনাটা যেটা আপনি শুনেছেন, যে মোজাম্বিক থেকে এই জাহাজটা রওনা হয় কয়লা নিয়ে, যেটা আসতেছিল দুবাইয়ের দিকে বা ইউনাইটেড আরব এমিরেটসের দিকে। মাঝখানে সোমালিয়াতে এই ঘটনাটা ঘটে, এবং সোমালিয়ার এই ধরনের পাইরেটিক ঘটনা এর আগেও বোধহয় বিভিন্ন সময়ে বিভিন্ন জাহাজে ঘটেছে, কিন্তু এই সময়ে এটা তাৎপর্যপূর্ণ আমাদের জন্য। তো
তো আপনি কি মনে করেন যে এই ঘটনা কি সর্বপ্রথম যে কথাটা আলহামদুলিল্লাহ ওরা যে মানে মুক্তি পেয়েছে, ওরা 23 জন নাবিক মুক্তি পেয়েছে সহি সালামতে, ওই যে একজন নিউজ দেখলেন আপনারা ক্যাপশনে যে সহি সালামতে ওরা এসে পৌঁছেছে, ওদের ভিডিও করা হয়েছে, ওদের মানে ওরা ভালো আছে। ইন্টারেস্টিং হলো আমি প্রথম দিন থেকেই মানে রাতের বেলা আমি একটা নিউজ পেপার পড়তেছিলাম বাংলাদেশের, আর আমার মানে ওই যে সময় নিউজটা প্রকাশ পেয়েছিল ওই সময় আমার চোখে পড়েছিল, ওই সময় থেকে ওই নিউজটার প্রতি আমি খুব একটা ছিলাম, ফলো আপে ছিলাম, কি হয় দেখি কি হয় দেখি। মাশাআল্লাহ যাই ওরা তো মুক্তি পেয়েছে। তবে এ ব্যাপারে আমি মনে করি কামরুল ভাই, এটা আরও একটু কীভাবে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এটা কিন্তু ভেরি প্যাথেটিক। ওদের খোঁজখবর কয়েকদিন ছিল না, ওরা অনেক কান্নাকাটি করছে, ওদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেউ জানে না, ওদের বন্দি করে ফেলেছিল, সব খাবার দাবার ওদের নিয়ন্ত্রণে নিয়েছিল, সব আমি কুটে কুটে পড়েছিলাম, এই জন্য আমি এই বিষয়টা বুঝি। ওরা ওদের খাবারে বলছে এই পাক করো, এই রান্না করো, এই রান্না করো, ওরা বলছে এইসব করতে হবে। শেষ পর্যন্ত এরকম নিউজ এসেছিল যে খাবার যে মজুদটা শেষ হয়ে গেছে, কারণ ওরা 23 জনের খাবার নিয়ে গেছে। ওরা জলদস্যু কতজন ছিল সেটা তো আমরা এখনো কোনো নিউজ পাইনি। তো অনেক জনের খাবার বানাইতে হয়েছে, ওরা হয়তো খাবারের পরিমাণেও বেশি খাইছে হতে পারে, মানে খাবারও শেষ হয়ে গেছিল এক সময়, এরকম পরিস্থিতি। আপনি কি মনে করেন যে এরা আসলে আমাদের সরকার যেটা বলেছে যে এরা মুক্তি পেয়েছে উইদাউট এনি মুক্তিপণ, কারণ জলদস্যুরা ওখানে এই ধরনের ঘটনা ঘটায় মুক্তিপণের জন্য, যদি আমরা জানি না যে কোনো মুক্তিপণ দিয়ে এদেরকে করা হয়েছে নাকি আসলে আন্তর্জাতিক চাপে করা হয়েছে, কোনটা আপনার কাছে মনে হয়? আন্দাজ করে বলা কষ্ট, বাট এটা মুক্তিপণ ছাড়া হবে বলে মানে কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, আমিও মনে করি না, কারণ কিভাবে তাহলে ওরা নিল, কয়েকদিন রাখলো, ওদের তো একটা ইন্টেনশন ছিল, ওই ইন্টেনশন কিছু না কিছু একটা করবে। আমার মনে হয় আন্ডার দ্য টেবিল কিছু একটা হয়েছে। আচ্ছা, আর আমরা দেখতে পাবো এখানে এটা জিনিসটা যেন ইম্পর্টেন্ট যে আপনারা দেখছেন যে এই যুদ্ধকে কেন্দ্র করে লোহিত সাগরে যেটা ঘটতেছে, আমরা রেড সি যেটাকে বলি, সুয়েজ ক্যানালের ওদিকে, ওটা তো হচ্ছে বিভিন্ন রকম অ্যাটাক হচ্ছে, ড্রোন হচ্ছে, কিন্তু এই জলদস্যুরা যে এরকম জাহাজ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে যে এইভাবে নিয়ে যায় এবং নাবিকদেরকে এইভাবে করে বন্দি করে এবং এরপরে এই ধরনের ঘটনা ঘটায়, এটা আগেও বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সময়ে ঘটেছে, ইদানিং কম, যেহেতু বিভিন্ন দেশের ওই যেটাকে আমরা বলি মেরিটাইম খুবই স্ট্রং, এবং এই জন্য ওই সোমালিয়া এবং সোমালিল্যান্ড যে দুইটা এরিয়া একদম সিয়ের সাথে সংযুক্ত, এই ক্ষেত্রে এখনও সোমালিল্যান্ড এইসব দেশের এই ধরনের ঘটনা এইসব জায়গাতে ঘটিয়ে থাকে। আমি জানি না বাংলাদেশের কোনো জাহাজের আগে ঘটেছে কিনা, আমার মেমোরিতে নাই। ক্যাপশনে ছিল আগেও একটা ঘটেছিল, 100 দিন ছিল নিউজটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আগেও এরকম ঘটনা ওখানটাতে ঘটেছে আর কি। হ্যাঁ, কারণ আমরা জানি যে আমাদের বিশেষ করে কয়লা আনার ক্ষেত্রে আমাদের আফ্রিকা থেকে যে কয়লা আমাদের আসে, মোজাম্বিক ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি, আরও যে সমস্ত কয়লার জাহাজগুলো সেটা কিন্তু এই রুটেই ইউনাইটেড আরব এমিরেটস হয়ে বাংলাদেশে আসে। তো এই জন্য আমাদের জাহাজগুলো যাতে আরও নিরাপদ থাকে, এই রুটটাকে যেন এই রুটটা নিরাপদ থাকে, তার জন্য কিন্তু একটা মেরিটাইম অর্গানাইজেশন এবং একটা ওখানে আছে অলরেডি যারা দেখে। যেমন আমরা দেখেছি যে রেড সিতে যখন এই ধরনের ঘটনা ঘটলো, তখনও কিন্তু অনেকগুলো দেশ একসাথে কীভাবে এই দস্যুদেরকে মোকাবেলা করা যায় বা কীভাবে, ওটা তো ছিল ড্রোন অ্যাটাক, কিন্তু দস্যুদেরকে মোকাবেলা করার জন্য কিন্তু আলাদা মেরিটাইম গার্ড, এবং জানি না এই জাহাজও, এই প্রত্যেকটা জাহাজেই কিন্তু এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা থাকে যাতে এরা এইগুলো না করতে পারে, যেটা আগের চেয়ে কিন্তু অনেক কমেছে। আগের চেয়ে আমরা জানি যে আগে অনেক বেশি ঘটতো, কিন্তু তারপরেও ঘটনাটা তাৎপর্যপূর্ণ এজন্য যে আমাদের এই রুটে আমাদেরকে এইভাবে যদি আনতে হয় তাহলে মনে রাখতে হবে যে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা এখানে উড়িয়ে দেওয়া যায় না। যে কথাটা না বললেই নয়, জি, মালিক পক্ষ প্লাস আমাদের সরকারের পক্ষ থেকে যথাযথ এবং সময় উপযোগী পদক্ষেপ না নিলে হয়তো মানে আরও খারাপ কোনো সিচুয়েশন হতে পারতো। তো মালিক পক্ষ এখানে বিশেষ করে ধন্যবাদ পাওয়ার যোগ্য, যারা এই কাজে সহযোগিতা করেছে, যারা এইভাবে যে উদ্ধারের ব্যাপারটা। আসলে আমি ওরা আসলে না হলে হয়তো আরো অনেক, আমি খুবই ছিলাম, উৎকণ্ঠায় ছিলাম এই জিনিসটা নিয়ে যে কি হয়, কারণ ওরা তো কোথায় গেছে, কই আছে, হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কোনো এক সময়, ওরা কোন দিকে নিয়ে যাইতেছে, ওই যে রাডার যেটা ছিল, রাডার ব্যবস্থা ওটা বিকল হয়ে যেতে পারতো। হ্যাঁ, সেটা হয়ে যায় যখন এরা করে, কিন্তু নিজেরা ওরা রাডারকে বিকল করে দেয় যাতে ওদের সঙ্গে কমিউনিকেশন আর না করা যায়। সেই হিসাবে মালিক পক্ষ যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিছে এখানে।
আর আপনি যেটা বলছেন যে এই রুটটাকে মানে ওখানে তো স্পেশালিস্ট আছে, ওই স্পেশালিস্ট কীভাবে এই ইয়ের ভিতরে সব কিছু আরও মানে টেকনোলজির ভিতরে নিয়ে আসা যায়, এটা আসলে ইয়ে করা। ধন্যবাদ আজমল খান ভাই সুন্দর আলোচনার জন্য। আমরা আজকের পর্বে এটি ছিল আমাদের সর্বশেষ আলোচনা। আমরা মোট 4টি ডকুমেন্টারিতে আজকে আমরা যে বিষয়গুলোকে কভার করেছি সাপ্তাহিক মুসলিম বিশ্বের ইসলাম চ্যানেলের এই প্রোগ্রামে। প্রথমটি আমরা ইরানের যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘাত এবং ইরান যে ইসরায়েলে তার পাল্টা আক্রমণ অর্থাৎ ইসরায়েল যে ঘটনাটা ঘটিয়েছিল দামাস্কাস এম্বাসিতে, ইরান যে তার ভূমি থেকে শুরু করে এই ড্রোন অ্যাটাক করেছে, সেটি ছিল আমাদের প্রথম বিষয়। এরপর আমরা আলোচনা করেছি যেটা আমরা দেখেছি গাজাতে যে অবস্থাটা ঘটতেছে, গাজার যে দুর্ভিক্ষ, এটা আমাদেরকে সবসময় মানে আলোড়িত করছে। সেই দুর্ভিক্ষের সর্বশেষ অবস্থাটা আমরা গত এক সপ্তাহ পর্যালোচনা করা হয়েছে, যেখানে কি আসলেই দুর্ভিক্ষ হতে যাচ্ছে। এবং তারপরে আমরা আসছি আমাদের এই বাংলাদেশের যে জাহাজ, যেটা আপনারা এতক্ষণ শুনলেন, যে এই জাহাজকে কেন্দ্র করে যে পাইরেসি হয়েছে, অর্থাৎ আমাদের নাবিকদেরকে বন্দি করে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি আগামী সপ্তাহের সাপ্তাহিক মুসলিম বিশ্বে আমরা আপনাদের সাথেই থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি ডক্টর কামরুল হাসান। থ্যাংক ইউ, ধন্যবাদ।